নমস্কার। আজকে ইস্ট বেঙ্গলের ডু অর ডাই ম্যাচ ছিল আইএসএল এ, সেটা আপনারা সবাই জানেন কারণ রেভ স্পোর্টসে তার যথেষ্ট ইনফরমেশন আমরা আপনাদেরকে দিয়েছি। এবং যখন গত ম্যাচের ডার্বির পর আমরা রবিবার বিকেল 5টার সময় 5 যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে ইস্ট বেঙ্গলের ওয়ে ফরওয়ার্ড কি, ইস্ট বেঙ্গলের একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে, কর্নার হয়ে গেছে একটা টিম, তখনও কিন্তু বরিয়াদা বলুন, দেবাশিস্তা বলুন বা রোহন যে আজকে খেলাটা দেখেনি বলে লাইভে নেই, রাহুল, আমরা সবাই অপটিমিস্টিক ছিলাম। আমরা সবাই বলছিলাম যে কোথাও না কোথাও গিয়ে একটা টিম ঘুরে দাঁড়াবে এবং অস্কার ব্রুজোর নেতৃত্বে একটা নতুন সূর্যোদয় হয়তো হবে। আজকে প্রথম 15 মিনিটে মনে হয়েছিল হয়তো সেই টিম ডু অর ডাই ম্যাচের মতোই এটাকে ট্রিট করছে, হয়তো একটা মরণাপন্ন রোগী যেমন শেষ চেষ্টা করে সেরকম একটা চেষ্টা করছে, মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। বাট বাকি 75 মিনিট 13 নম্বর টিমের মতোই খেলেছে ইস্ট বেঙ্গল। এবং এইখানে লুকোছাপা করে কোনো লাভ নেই, কথাগুলো সফটলি বলে কোনো লাভ নেই। রেজাল্ট আমাদের সকলের চোখের সামনে। তাও ডিয়ামান্টোকোসের গোলের ফলে সেটা 2-1 হয়েছে, নইলে আবার 2-0 দিকে অবধারিতভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তার মধ্যে সেকেন্ড হাফে 76 মিনিটের মাথায় একটা দ্বিতীয় ইয়েলো দেখে একটা রেড কার্ডও হয়েছে। সো অস্কার ব্রুজোর শুরুটা খুব একটা ভালো হয়নি। গত ম্যাচেই আমরা দেখেছি ডাগ আউটে ছিলেন, যথেষ্ট কন্ট্রোভার্সির শিকার হয়েছেন বেশ কিছু জিনিসপত্র করে ডাগ আউটে, যেটা বরিয়াদাও যথেষ্ট সমালোচনা করেছিলেন পোস্ট ম্যাচ। এবং আজকেও আমরা দেখেছি যে খুব ভালো কিন্তু শুরু হয়নি। যখন আমরা লাইভটা শুরু করছিলাম বরিয়াদাই প্রথম বলল যে ইস্ট বেঙ্গল কিন্তু আজ হারার মতো খেলেনি। বরিয়াদা, তোমার এই কমেন্টটা দিয়ে যদি লাইভটা শুরু করি, হোয়াট মেক্স ইউ সে ইস্ট বেঙ্গল ডিড নট প্লে লাইক দ্য 13th টিম অফ দ্য টুর্নামেন্ট অর দ্য লুজিং টিম টুডে? দেখো, আমি ক্লিয়ার। আমি আজকের খেলাটা অত্যন্ত মাইনিউটলি দেখছিলাম। নট ফর আ মিনিট ডিড আই sort of kind of even concentration waiver করে বা অন্য কিছু করেছি। সো ফার্স্ট 15 মিনিটস ইস্ট বেঙ্গল শুড হ্যাভ স্কোরড 2 গোলস। ফার্স্ট 15 মিনিটস 4টে চান্স, একটা ডিয়ামান্টাকস, একটা মাদিতালাল, একটা বিষ্ণু। প্রথম 15 মিনিটে উড়িষ্যা ওয়াজ নোওয়্যার। উড়িষ্যা ওয়াজ নোওয়্যার and I am saying this pretty clear. প্রথম 15 মিনিট যে ফুটবলটা ইস্ট বেঙ্গল খেলেছিল সেই ফুটবলটা ওয়াজ ফ্যাবুলাস ফুটবল। ওখানে 2-0 হয়ে গেলে খেলা সিল। ফর সাম রিজন বিষ্ণু যে কেন ওটা মাইনাস করে, ওপেন নেট গোলকিপারের সামনে, সেখান থেকে মাইনাস করলো। ডিয়ামান্টাকস হাতে মারলো আমরিন্দারের, মাদি তালাল মানে অ্যাবসলিউটলি সেকেন্ড, মানে দুটো পোস্টই ক্লিয়ার, গোলকিপার মাঝখানে, সেখান থেকে মিস। সো ওইখানে ওই এবং এগেনস্ট দ্য রান অফ প্লে গোলটা হলো। আমি এটা পরিষ্কার প্রশ্ন করতে চাই যে হিজাজি মাহের এই টিমে করছেটা কি, কেন তাকে রাখা হয়েছে? প্রথম গোলের সময় সে লিটারালি জগ করছিল, তার প্লেয়ার পেছন থেকে প্লেয়ারটা যাচ্ছে, না ফলো করেছে না কিছু, সেখান থেকে গোল কনসিড করা। হিজাজি মাহেরকে পরে ফাইনালি আমরা হাফ টাইমের সময় কথা বলছিলাম যে কেন হেক্টর ইউজ থেকে নামাচ্ছে না অস্কার ব্রুজো, ফাইনালি নামালো। হিজাজি মাহের ইজ অ্যান অ্যাবসলিউট উইকলিং। আনোয়ার প্লেড ওয়েল। আনোয়ার অ্যাকচুয়ালি ওই গোল লাইন সেভ ঠিক না, তার আগের যে সেভটা রাবসু খান গিল যেখানে ওকে জড়িয়ে ধরলো, আনোয়ার প্লেড ওয়েল। ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু আনোয়ার। আনোয়ার প্লেড ওয়েল। স্যাডলি হিজাজি মাহের ওয়াজ সো ব্যাড। নাও দিস ইজ দ্য কোয়েশ্চেন যে 90 মিনিটের খেলায় তুমি যদি 15-20 মিনিট ভালো খেলো আর বাকি 70 মিনিট ননসেন্স খেলো, তাহলে ওয়ের উইল ইউ গো? 6টা ম্যাচ হার। আমি আগের দিনই লাইভে এটা বলেছিলাম, ইস্ট বেঙ্গলের আইএসএল ইজ ডুমড। নাও হোয়াট? ওয়্যার ডাজ দ্য টিম গো ফ্রম হিয়ার? আমি এই শোটা শুরুর আগে এটা ভাবতে ভাবছিলাম যে এখান থেকে ইস্ট বেঙ্গল যাবে কোথায়? এই মিলিয়ন্স অফ ফ্যান্স, এরা সাপোর্ট কিভাবে করবে? এখান থেকে স্পন্সররা কি বলবে? ইমামি কি বলবে? কতদিন বিভাস আগরওয়াল এবং আদিত্য আগরওয়াল চুপ করে থাকবেন? কতটা প্রেশার এখান থেকে বাড়বে অন ইস্ট বেঙ্গল? ইট ইজ লুকিং ডায়ার, অগ্নি, অ্যাবসলিউটলি ডায়ার। তাও একটা রিকোয়েস্ট আমি করব, অ্যাজ ইউজুয়াল নো ননসেন্স ওয়ার্ডস ফ্রম বরিয়াদা, কিন্তু একটা রিকোয়েস্ট আমি সবাইকেই করব যে এখন বরিয়াদা আগের ম্যাচে পোস্ট ম্যাচ লাইভেও যেটা বলেছিল সেটাই বলছি, যে ভালো সময় সবাই টিমের সঙ্গে থাকতে পারে এবং ইউ বর্ন অ্যান্ড ইউ মানে ইউ ডোন্ট মানে ইউ আর নট বর্ন উইথ এন ইস্ট বেঙ্গল ট্যাগ, বাট ওয়ান্স ইউ বিকাম এন ইস্ট বেঙ্গল ফ্যান ইউ বিকাম এন ইস্ট বেঙ্গল ফ্যান ফর লাইফ। মানে আমৃত্যু আমরা যারা ইস্ট বেঙ্গলের সমর্থক ছিলাম তারা আছি, তারা থাকবো। এই দুঃসময়, এই খারাপ সময়, যখন একটা অদ্ভুত খারাপ সময় চলছে টিমটার, তখন এই টিমটাকে ছেড়ে যাবেন না। দেবাশিসদার কাছে যদি আসি, দেবাশিসদা একটা কমেন্ট আমরা যদি নিই, শুভ্র আচার্য জিজ্ঞেস করছেন বা শুভ্র আচার্য লিখছেন রাদার, আনোয়ারের মাথার উপর দিয়ে গোল করে চলে গেল, আনোয়ারের জন্য ইস্ট বেঙ্গল হারছে। বরিয়াদার কমেন্টটা যদি আমি তার সঙ্গে অ্যাড করি, হিজাজি মেহের
আমরা গত ম্যাচ অব্দি বললাম, দেবাশিস দা, বড়িয়াদাও বললো, তুমিও বললে যে এত টাকা দিয়ে তুমি একটা ফরেনার কিনেছো, একটা ফরেনারের পেছনে ইনভেস্ট করেছো, তুমি তাকে স্টার্টিং ইলেভেনে খেলাচ্ছ না। আজ তুমি তাকে প্রথম মিনিট থেকে স্টার্টিং ইলেভেনে খেলালে এবং প্রত্যেকটা আক্রমণ দেখলে তার দিক দিয়ে উঠে আসছে। তুমি এত টাকা ইনভেস্ট করেছো, তোমার মানে এখানে নিতুদাই বা কি করবে বা অস্কার ব্রুজোই কি করবে? মানে এটা কি মেনে নেওয়ার টাইম এসছে যে হি ইজ নট গুড এনাফ? যদি গুড এনাফ না হয়, বাকি সিজনটার জন্য হিজাজি মেহেরকে নিয়ে ইস্ট বেঙ্গল কি করবে? না, একদমই যতটা হিজাজি মায়ের যে পারফরমেন্সটা গত মরশুমে করেছিল তার ধারে কাছে নেই। এবং আমি জানি না, একটু অবাকই লাগে যে ও নিজের দেশের জাতীয় দলের হয়ে খেলে এবং একটু অবাকই লাগে যে একটা জর্ডানের মতন টিমের জাতীয় দলের প্লেয়ার সে এখানে এসে এত খারাপ কি করে খেলে। এবং সত্যি কথা বলতে আনোয়ারের ওপরে কিন্তু ক্রমশ চাপ বাড়ছে। আজকে যে সেকেন্ড গোলটা হলো, যদিও খেলাটা হচ্ছে 11 জনের খেলা, একটা টিম গেম, কোনো একজনকে সিঙ্গেল আউট করা উচিত নয়, কিন্তু গত ম্যাচেও আমরা দেখেছিলাম যে ইউথসের আনোয়ার এক লাইনে প্যারালাল হয়ে গেছিল এবং যেখান থেকে গোলটা করে চলে গেছিল ম্যাকলারেন। আজকেও সেই এক ক্ষণিকের ভুল, যেখান থেকে মাকতুদা ফল পেছনে ফলো করে বলটা হেড করে বেরিয়ে চলে গেছে। প্রফসুকান গিলের কিছু করার ছিল না, ওইখান থেকে মাথার উপর দিয়ে হেড করে গোল করে দিয়ে বেরিয়ে গেল। সেখানে প্রফসুকান গিল কিন্তু বলবো আউটস্ট্যান্ডিং। লাস্টের দিকে একটা যে প্রফসুকান গিল 1:1, আমি জানি না কে প্লেয়ারটা ছিল, যেভাবে সেভ করলো তাতে কিন্তু খেলার ফল কিন্তু 3-1 হয়ে যেতে পারতো। সুতরাং 3-1 হয়ে যেতে পারতো। সুতরাং দেখো, খেলাটা 90 মিনিটে, সেখানে তোমাকে ওই প্রথম 15 মিনিটে ভালো, হ্যাঁ ডেফিনেটলি কিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট যদি ওই গোলগুলো কনভার্ট করতে শুরুতেই যদি গোলগুলো তুলে নেওয়া যেত, কিন্তু এন্ড অফ দ্য ডে ডিফেন্সের ব্যর্থতা কিন্তু গোটা মরশুমে ইস্টবেঙ্গলকে ভোগাচ্ছে। সেটা আনোয়ার আলী, হেক্টর ইউসে, হিজাজি মায়ের দিয়েও কিন্তু কোনোভাবে রাগঢাক করা যাচ্ছে না। এবং এই আমরা গতকালই আলোচনা করছিলাম যে 1 পয়েন্ট পেলেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এটা হিউজ কনফিডেন্স বুস্টার, কিন্তু সেটা এখনো হলো না। কিন্তু আমি এখানে এটা সহানুভূতি নয়, মানে আমি ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু সহানুভূতির কোনো সুরে আমি বলছি না, কিন্তু 6টা ম্যাচে হারা ইস্টবেঙ্গল জনতার কাছে কিন্তু মানে এর থেকে খারাপ কিছু হতে পারে না। কেননা ক্রমাগত হার 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 দেখতে দেখতে, এবং যদি অন্য দুটো টুর্নামেন্ট দেখে 8টা ম্যাচ, এই মরশুমে 8টা ম্যাচে হার। সুতরাং এইখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, কি করে কি করবে, কেন অস্কার বুঝো করতে খেলবে তো, গোল করবে তো প্লেয়াররা, ডিফেন্স করবে তো প্লেয়াররা, সেখানে অস্কার বুঝো কেন মরিনোকে আনলেও কিছু করা যাবে না এই টিমটা, যা মনোবল যা তলানিতে গিয়ে থেকেছে। এবং দেবাশিস দা একদম ঠিক কথা বলেছে যে হয়তো মরিনো বা অ্যালেক্স ফার্গুসনকে আনলেও কিছু করা যাবে না, টিমটার মনোবল যেখানে কি ঠেকেছে। ইনফ্যাক্ট আপনাদের যদি মনে থাকে, রোববার বিকেল 5টার সময় আমরা যে লাইভটা করি, সেখানে কিন্তু মনস্তত্ত্ববিদের কথা বড়িয়াদা বারবার তুলে ধরেছে, মনোবিজ্ঞানীর কথা বারবার তুলে ধরেছে। রাহুলের কাছে আমি আসার আগে ছোট্ট একটা জিনিস আপনাদের বলি, যেহেতু আনোয়ার নিয়ে বড়িয়াদাও কথা বললো, দেবাশিসদাও কথা বললো, এবং কমেন্টসে দেখছি 90% আনোয়ার নিয়ে। পিএসসি হিয়ারিং নিয়ে একটা আপডেট আপনাদের দিয়ে রাখি। রাহুল, একটা স্ক্রিনশট যদি তুমি দেখাতে পারো, এই যে বড়িয়াদার কাছে আসবো, তুমি যদি এই স্ক্রিনশটটা বড়িয়াদা আমাদের যারা রেফ স্পোর্টসের এই যারা লাইভটা দেখছে, পিএসসি হাইকোর্টের এই যে তরজা, সেটা তুমি যদি একটু সহজ বাংলায় এক্সপ্লেন করো, ওয়্যার ডাজ দ্য আনোয়ার আলী কেস স্ট্যান্ড নাও বড়িয়াদা? আগামীকাল হিয়ারিং হবে যতদূর আমি জানি, কাল এবং পরশুর মধ্যে। তার কারণ যে হাইকোর্টের অর্ডারের একটাই মুদ্রা কথা, হাইকোর্টের অর্ডার কিচ্ছু বলেনি অ্যাবাউট এআইএফএফ এর কনস্টিটিউশন অফ কমিটি ইত্যাদি। গতকাল যে জিনিসগুলো নিয়ে টুইট করেছিলেন রঞ্জিত বাজার, তার বিন্দু মাত্র কোনো উল্লেখ এই হাইকোর্ট অর্ডারে নেই, একটা শব্দও নেই। তার মানে ওই যে টুইটটার সাথে আজকের অর্ডারের আকাশ পাতাল তফাৎ। একটা শব্দ যেটা উনি টুইট করেছিলেন এই কোর্টে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, সেগুলো কিচ্ছু নেই। সো মানে প্রথম এই কথাটা বলে দেওয়া উচিত। দ্বিতীয় একটা পয়েন্ট আছে যে হিয়ারিং এর পরে দ্য ডিসিশন হ্যাজ টু বি রাটিফাইড বাই দ্য কোর্ট অর দিস পিটিশন, সেটা 8 নভেম্বরে ডেট পড়েছে। সো ডিসিশন যাই হোক সেটা হাইকোর্ট রাটিফাই করবে। নাম্বার 3, যে কন্টেনশনটা ছিল ওই পিটিশনে, একটা যে দুজন লিগাল লোক ছিল না, দুজন লয়ার ছিল না রাদার, আজকে কিন্তু এআইএফএফ জাস্টিস রবীন্দ্র সিংকে অ্যাপয়েন্ট করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের জাজ, তাকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে ইন দ্য কমিটি, তিনি আগামীকাল থাকবেন। অর্থাৎ কোন রকম ওই যে প্রবলেমের কথাটা নিয়ে একটা লুপহোল খুঁজে বার করার চেষ্টা হচ্ছিল দুজন লয়ার ইত্যাদি,
সেটাও চলে গেল। তার মানে কি, আগামীকাল এবং পরশুর মধ্যে আমি অন্তত ভার্ডিক্ট দেখছি, এবং এরপরে যখন কোর্টে যাবে, ওই দুজন লয়ারকে এআইএফএফ অ্যাপয়েন্ট করে দিয়েছে। সো আমি কিন্তু আর কোন রকম এই আনওয়ার কেসটাতে মানে এদিক ওদিক লুপহোল খুঁজে পিছিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি করতে পারবে বলে মনে হয় না। লিগালি আমরা জানি না, বাট পারবে বলে মনে হচ্ছে না। সো এইখানে দাঁড়িয়ে আছে, ভার্ডিক্ট আগামী 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন সবাই বলেই আমার অন্তত মনে হয়। বড়িয়াদার সূত্র ধরেই রাহুলের কাছে যদি আমি আসি, রাহুল, আবার দেখো আমরা পোস্ট ম্যাচ লাইভে ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে যত না পোস্টমর্টম করছি, ঘুরে ফিরে উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। পিএসসি হিয়ারিং, আনোয়ার কি হবে, লিগাল লুপহোল বেরোবে কিনা, আনোয়ার তুমি কার, ইস্ট বেঙ্গলের না মোহনবাগানের, নাকি অমুক নাকি তমুক, সেই জায়গাতেই ফিরে গেছি। সেই জায়গা থেকে আমরা দেখছি ইন্ডিয়ার হয়ে গোল লাইন সেভ করছে আনোয়ার। নিতুদা বড়িয়াদাকে দেওয়া এক্সক্লুসিভে ডার্বির মতন হাই ভোল্টেজ ম্যাচটাকে বলছে যে আনোয়ার ইজ ওয়ান অফ ইন্ডিয়াস বেস্ট প্লেয়ার্স, এবং এটা নিয়ে রেপ স্পোর্টসের কারোর মনেও কোনো দ্বিমত নেই। তাহলে ইস্ট বেঙ্গলের জার্সি পরে যখন তিনি নামছেন, সহজ ভুলগুলো কি করে হচ্ছে রাহুল? হোয়াট ইজ ইউর এক্সপ্লেনেশন? এই একই প্রশ্ন দেবাশিসদের কাছেও আমি এরপর করবো। রাহুল, আজকের ম্যাচে টু বি অনেস্ট আনোয়ারের কোনো ভুল দেখিনি। মানে অ্যাকচুয়ালি আনোয়ারকে জাজ করার মতন এখনো আমার সেই জায়গায় আমি পৌঁছাইনি, মানে একটা এরকম মানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিফেন্ডারকে জাজ করবো। বাট আজকের ম্যাচে যদি বলো, যেটা ওর মাথার উপর দিয়ে হেড করে গেছে, সেখানে আই উড সে মানে আমার খেলা দেখে যে এক্সপিরিয়েন্স ডিফেন্ডাররা যা যা করে, আমি বলবো সেখানে হয়তো ফিজিক্যালি ওকে আটকানো উচিত ছিল। কারণ অবভিয়াসলি হেডে রিচ করতে পারবে না, একটা যখন ডিফেন্ডার পিছন থেকে আসে, অবভিয়াসলি হি উইল রাইজ হায়ার দেন ইউ। আমার মনে হয় আনোয়ারের সেখানে হেডে না গিয়ে ফিজিক্যালি তাকে আটকানো উচিত ছিল, যেটা আমি অন্যান্য ডিফেন্ডার দেখে থাকি। সেইটা বাদ দিয়ে যদি বলো, আনোয়ারের আর কোনো ভুল ছিল না। আর আরেকটা ডিসিশন আমি এখনো বুঝতে পারছি না কেন করা হলো এটা, বা হিজাজি মেহেরের মধ্যে কি দেখলেন হঠাৎ করে অস্কার বুঝো তাকে নামাতে হলো। আমি বলছি না হেক্টর ইউসতে ভালো তার থেকে, বাট অ্যাটলিস্ট হেক্টর ইউসতে এতদিন ধরে খেলে আসছে। হেক্টর ইউসতে আনোয়ার আলী আগের বছর একসাথে গোটা সিজন খেলেছে, ইস্ট বেঙ্গলের লাস্ট 3-4 ম্যাচ একসাথে খেলেছে। হঠাৎ করে হিজাজি মেহেরকে আচ্ছা তিনি খেলালেন, বাট হি কুডন্ট জাস্টিফাই হিজ ডিসিশন। আজকে যদি দেখা যায় হিজাজি মায়ের দোষে আরো 2টো গোল হতে পারতো, ভাগ্যে সেটা অফসাইড দিল। অফসাইডটা যদি রেফারি নাও দিতেন, সেটাকে আমরা কেউ ডিবেট করতে পারতাম না, কারণ ক্লোজ ডিসিশন ছিল। মানে হিজাজিকে দেখে মনে হচ্ছে অ্যাজ ইফ হি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, টু বি অনেস্ট। মানে যেভাবে তিনি রয় কৃষ্ণার পিছন দিয়ে রানটা নিলেন, তিনি তাকে লক্ষ্যই করলো না, উল্টে প্রভাত লাগরাকে লাস্টে তাকে কাভার করতে হলো, বাট আলটিমেটলি তিনি পারলেন না। তো হিজাজি মায়ের যখন এরকম ভাবে খেলছেন, সেখানে অবভিয়াসলি আনোয়ারের উপর বাড়তি প্রেশার থাকবে। তা সব নিয়েও যেভাবে আনোয়ার আজকে পুরো ম্যাচ খেলেছে, শেষে যদি দেখি আমরা, যেটা করে বেসিক্যালি একজন ডিফেন্ডার বক্সে এসে ইস্ট বেঙ্গলের হয়ে গোল করার চেষ্টা করলেন, নিজের সেরাটা দিলেন। তুমি যদি আমাকে বলো শেষ 2-3টে ম্যাচে, সেখানেও কিন্তু আনোয়ারের নিজের সেরাটা দিয়েছে। এই টিমে সবকটা প্লেয়ার নিজের সেরাটা দিচ্ছে, জার্সির জন্য খেলছে, খালি 2টো প্লেয়ার ছাড়া। এক হচ্ছে নন্দকুমার শেখর, আর এক হচ্ছে হিজাজি মাহের। দেখে মনে হচ্ছে তারা ইস্ট বেঙ্গলের জার্সিটা দাম দিতে জানে না। নন্দকুমার শেখর 90 মিনিট ধরে ওঠানামা করছে, সবই ঠিক আছে, নিজের সেরাটা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু তাকে বুঝতে হবে তিনি এরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট গুলোতে এরকম বল পজিশন লুজ করতে পারে না একটা টিমের হয়ে। আজকে দেখি প্রায় 6-7 বার তিনি বল নষ্ট করেছেন উপরে গিয়ে। আই উড সে নন্দকুমার শেখর আর হিজাজি মেহের, এই দুজন আজকের ম্যাচের বড় কালপ্রিট। মানে নেক্সট ম্যাচ থেকে আই উড সে উই ডিজার্ভ বেটার ফ্রম নন্দকুমার শেখর অ্যান্ড হিজাজি মেহের, ইফ হিজাজি মেহের প্লেজ ইন দ্য নেক্সট গেম। আমি এই প্রশ্নটা দেবাশিস দাকে আরো সহজভাবে, পরিষ্কারভাবে, চাঁচাছোলাভাবে করতে চাই। নন্দ এবং হিজাজিকে কি পার্মানেন্টলি বাকি সিজনের জন্য বসিয়ে দেওয়ার টাইম এসছে? কারণ বড়িয়াদা ডার্বি পোস্ট ম্যাচ লাইভে বারবার বলেছে দেবাশিস দা, সেখানে ইউ আর নট দেয়ার, বড়িয়াদা বারবার বলেছে অ্যাকাউন্টেবিলিটি, যে তুমি ইস্ট বেঙ্গলের জার্সিতে যখন গায়ে চাপাচ্ছ, সমর্থকদের প্রত্যাশার চাপটা তোমায় নিয়ে খেলতে হবে, এবং ইউ হ্যাভ টু গিভ সামথিং ব্যাক টু দ্য সাপোর্টার্স। তুমি সাপোর্টারদের কি দেখছো? তারা দিনের পর দিন তোমাকে সাপোর্ট করছে, সুসময়ের মধ্যে দিয়ে, দুঃসময়ের মধ্যে দিয়ে। এবং রাহুল যেটা বললো, কোথাও কি বডি ল্যাঙ্গুয়েজে দেবাশিস দা তুমি একটা হেরে যাওয়ার টিমের 11 জনকে দেখছো মাঠে? কি বলবে? না, বডি ল্যাঙ্গুয়েজ তো মানসিকতা তো একদম তলানিতে, এটা নিয়ে প্রশ্ন মানে একদম বলার অপেক্ষা রাখে না। কেননা সে নতুন কোচ আসাতেও কিন্তু আমূল বদলে গেছে, যে তা বলা যাবে না। পরপর 2টো ম্যাচের ডার্বি নিয়ে এই ম্যাচটাও হার। সুতরাং যে আমূল যে কার্লাস কোয়াড্রেটকে ছাঁটাই করে যে ইস্টবেঙ্গল বিশাল কিছু আমূল পরিবর্তন হয়েছে, তা কিন্তু খেলায় অন্তত ছাপ পড়েনি, এক্সেপ্ট ফর দ্যাট ফার্স্ট 15 মিনিটস। সুতরাং এবং আমি গত দুদিনে যে প্র্যাকটিসের যদি প্রিভিউ রেড স্পোর্টসে গিয়ে দেখো, যে আমি কিন্তু বলেছিলাম প্রিভিউতে যে হিজাজি মায়েরকে কিন্তু কি জানি কোথা থেকে কে ওকে বুঝিয়েছে, হিজাজি মায়েরকে কি দেখেছে, হিজাজি মায়েরকেই কনসেন্ট্রেট করছিল, হিজাজি মায়ের এবং দিয়ামান তাকসকে, এই দুই বিদেশের দিকে হেক্টর উৎসকে বাইরে রেখে হিজাজি মায়েরকে দিয়ে
বেশি ফোকাস করছিল, এমনকি প্রিভিয়াস দিনের অনুশীলনে। সুতরাং সেখানে এবং আজকে যেভাবে পারফর্ম করলো তাতে মনে হয় না আর হিজাজি মায়ের আর একটা ম্যাচেও খেলার যোগ্য ইস্টবেঙ্গলের হয়ে। এবং সেখানে করা ডিসিশনটা নিতে হবে কোচকেই। এখন সেই ডিসিশনটা কি কোচ নেবে নাকি না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটা কিন্তু কোচকে প্রভাবিত করছে ইস্টবেঙ্গল কর্তারা। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই টিমটা যত না অস্কার ব্রুজোর, কোথাও গিয়ে মনে হচ্ছে এটা কিছুটা একটা প্রভাবিত করছে কর্তারাও। কারণ আমরা দেখেছি গত 3 দিন ধরে কিন্তু কোনো এক সর্বময় কর্তা কিন্তু দীর্ঘ বৈঠক করেছে কোচের সঙ্গে। তো কোচ ডেফিনেটলি আজকে অস্কার ব্রুজো কিন্তু 3 দিন হয়েছে, লিটারালি 3 দিন হয়েছে কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হয়েছে। 3 দিনে তো তিনি রাতারাতি জানবেন না, 3 দিন তো রাতারাতি তিনি বুঝবেন না যে কার কি স্ট্রেংথ কার কি উইকনেস। সুতরাং আমার জানার ইচ্ছা যে হোয়াট রোল ডিড বিনো জর্জ প্লে, কেন বিনো জর্জকে তো এতদিন ধরে দলটাকে দেখেছে, সুতরাং তার ইনপুটসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেখানে হেক্টর ইউটসে, যেটা রাহুল বললো যে গত মরশুমে আইএসএল লিগ শিল্ড উইনার হেক্টর ইউটসে, আনোয়ার আলী, এই দুজনকে বাদ দিয়ে কি করে হিজাজি মায়েরকে নামায়, বিশেষ করে যেখানে এই হিজাজি মায়ের যেখানে ডার্বি খেললো না, তুমি সব থেকে মেন ম্যাচ ডার্বি, সেই ডার্বিটায় যেখানে খেললো না সেখানে হঠাৎ করে এই ম্যাচটা খেলিয়ে দিল। সুতরাং এইগুলো হচ্ছে ট্যাকটিক্যাল চেঞ্জেস। আমার মনে হয় যে কোচের ভাবার বিষয় হয়ে আসছে, কেন সামনেই এএফসি কাপের 3টে গুরুত্বপূর্ণ ম্যাচ। টিম কম্পোজিশন যদি না শোধরায়, ইস্টবেঙ্গলের আরো দুর্গতি আছে ভবিষ্যতে। বড়িয়াদা, 3টে প্রশ্ন তোমার কাছে। নাম্বার 1, হিজাজি আর নন্দর কি বাকি সিজন ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কন্টিনিউ করা উচিত? দেবাশিস দা পরিষ্কার চাঁচাছোলা ভাবে তার ওপিনিয়ন জানিয়েছে। সেকেন্ডলি, যে সর্বময় কর্তার কথা দেবাশিস দা বলছে, তিনি তোমাকে ডার্বির আগে একটা এক্সক্লুসিভ দিয়েছেন, অনলি এক্সক্লুসিভ নিতু দার, গিভেন টু রেফ স্পোর্টস, গিভেন টু ইউ। এবং সেখানে হি ওয়াজ ভেরি ক্লিয়ার, ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ক্লাবস ভিশন। এবং এটা আমরা কিন্তু বারবার লাইভেও আলোচনা করেছি যে তিনি যেভাবে মন প্রাণ দিয়ে ইস্ট বেঙ্গলের কথা ভাবেন, ইস্ট বেঙ্গল ক্লাবটাকে আঁকড়ে ধরে থাকেন, এই অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা এই শব্দটা যেটা বারবার ইংরেজি শব্দের ব্যবহার করছি, অ্যাকাউন্টেবিলিটি তাবর ফুটবলারদের মধ্যে হয়তো দেখা যায় না, তার মধ্যে যতটা দায়িত্ববোধ, কমিটমেন্ট, ডেডিকেশন, প্যাশন ক্লাবটার জন্য দেখা যায়। নাম্বার 2, তিনি কি কোনোভাবে অস্কার ব্রুজো, দেবাশিস দা একদম হ্যাজ হিট দ্য নেল অন দ্য হেড, 3 দিন একটা কোচ এসেছেন, যদিও তিনি আগে একটা বেফাস মন্তব্য করেছেন যে আমি 8ই অক্টোবর থেকে টিমটাকে ফলো করছি ইত্যাদি। নাম্বার 3, সৌরভ মন্ডল একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছেন, ইস্ট বেঙ্গলের কি প্রপার নাম্বার 9 আছেন? পোচার কই? গোল হবে কি করে? বড়িয়াদা, আই ওয়ান্ট ইউ টু টেক দিস 3 কোয়েশ্চেনস ওয়ান বাই ওয়ান। মিউটে আছো। এটা দিয়েই শুরু করো। ডিএমন্টাকসের কাজটা কি? এটাই তো কাজ। আজকে জেমি ম্যাকলারেন মোহনবাগানের হয়ে যে কাজটা করছে, ডিএমন্টাকসকে আনা হয়েছে সেই কাজটার জন্য, অর্থাৎ গোলটা করবে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট সল ক্রেসপো বানাবে, গ্রেগ স্টুয়ার্টের কাজটা করবে, মাদিতালাল বানাবে, ডিএমন্টাকস গোলটা করবে। ডিএমন্টাকসের অন্য কোনো কাজ নেই, ডিএমন্টাকসের মারামারি করা কাজ না, রক চটামি করে এদিক ওদিক ঝগড়া করে বেড়ানো, রেফারির সাথে চিৎকার করা ওটা কাজ না। প্রথম পেনাল্টিটা গোল করেছে ঠিক আছে, এবার বাকি যতগুলো ওপেন প্লেতে গোল করার সুযোগ পেয়েছিল সেখানে 2টো কনভার্ট করলে এই খেলাটা হয় না। সো দ্যাট ইজ দ্য নাম্বার আনসার টু দ্যাট। এন্ড বাই দ্য ওয়ে, গত সিজনে ডিয়ামান্টাকস ওয়াজ এক্সট্রিমলি গুড, তাই জন্যই তাকে নিয়ে আসা হয়েছিল অ্যাজ আ স্কোরার। মোহনবাগানের কাছে বাই দ্য ওয়ে আমি একটা এটাও বলে দিই সবাইকে যে মোহনবাগানের কাছেও ডিয়ামান্টাকসের অফার ছিল, পয়সা ওয়াজ নট দি ইস্যু, পয়সা ওয়াজ নট দি ইস্যু অ্যাট অল। মোহনবাগান ডিড নট ওয়ান্ট ডিয়ামান্টাকস, দে ওয়ান্টেড জেমি ম্যাকলারেন, কারণ জেমি ম্যাকলারেনকে তো তারা 4 বছর ধরে ট্র্যাক করছে। দ্যাট ইজ দি আপডেট। মাঝখানে একটা কি একটা সাইট, কোনো একটা ওই ফ্যান ক্লাব যেগুলো হয় ভুলভাল, সেগুলো একটা কে একটা বলেছিল যে মোহনবাগান নাকি পয়সার জন্য পিছিয়ে গেছে। মোটেও না, মোটেও পয়সার জন্য পিছিয়ে যায়নি, অ্যাবসলিউটলি পয়সার জন্য পিছিয়ে যায়নি। মোহনবাগান পিছিয়ে গিয়েছিল কারণ তারা ডিয়ামান্টাকসকে চায়, বাট ইস্ট বেঙ্গল ডিয়ামান্টাকসকে গোল করার জন্য নিয়ে এসছে, নাম্বার 1। নাম্বার 2, তুমি জিজ্ঞেস করলে হিজাজি মাহের এবং নন্দ। রাহুল ইজ 200% রাইট অ্যাবাউট নন্দ। আই ওয়াজ ফিলিং যে করছেটা কি, যতবার বক্সের সামনে হয় নিজে মানে গোল করার চেষ্টা করে নষ্ট করছে, না হলে সাইড বলিটা হঠাৎ করে মারতে গিয়ে বলটা নিজের হাতে হ্যান্ডবল করে দিল, শো করার চেষ্টা করছে, বেসিক ফুটবল না খেলে বারের ওপর দিয়ে যেটা মেরে দিল। তুমি যদি পেনাল্টি বক্সে পাস করো 2-3 বার সেটা হয়েছে যে নিজে মেরে দিয়েছে, মানে বারবারই মনে হচ্ছে যে একটা সেলফিশ ফুটবল খেলার চেষ্টা করছে। হিজাজি মাহের যতটা খারাপ বলা যায় ততটা খারাপ, এবং আমি হিজাজি মাহেরকে দেখে আমার এটাও মনে হয়েছে যে পুরো রেডিও না, মানে জাতীয় দলের হয়ে খেলছে হয়তো, বাট হিজাজি মাহের। সো টু আনসার ইউর কোয়েশ্চেন,
If East Bengal has a replacement for Hijazi, which is Hector Yuste, answer is no. Hijazi Maher can't play. আর তুমি আরো দেখো জিকসন সিং যে ব্যাক পাসটা করেছিল, I was like, what is going on, boss? What is going on? মানে ওইখান থেকে ব্যাক পাস সেখানে প্রভসুখান সিং গিল কোনোভাবে গিয়ে কর্নার ফ্ল্যাঙ্কের ওখান থেকে বার করছে, মানে হাউ ইজ ইট দ্যাট দিস প্লেয়ার্স আর মেকিং সাচ বেসিক মিস্টেকস? এটা কি করে করছে আমি জানি না। সো টু আনসার ইয়োর কোয়েশ্চেন, হিজাজি মাহের এবং Nanda Kumar Shekhar, no. If you have alternatives, no, they can't play for East Bengal because they are not doing justice to the jersey. Finally, about Oscar Bruzo and Nituda. Nituda, East Bengal এর আজকে প্রথম খারাপ সিজন যাচ্ছে না। Nituda has been through a lot. Nituda জানেন খাল ভালো খারাপ all of these things. But the truth is, Nitudaর কমিটমেন্ট নিয়ে বিন্দু মাত্র কারোর ডাউট করার একটা কোনো জায়গা নেই, কারুর না, থাকতে পারে না। বাট নিতুদা মাঠে নেমে খেলবে না। আজকে যদি আমরা বলি সঞ্জীব গোয়েঙ্কা মাঠে নেমে খেলবে না দেবাশিস দত্ত মাঠে নেমে খেলবে, মাঠে নেমে খেলবে না। নিতুদা ইমামিকে পুশ করে টাকা বেশি এনে যেভাবে টিম করার কোচের কথা নিয়ে, আজকে যে ইস্ট বেঙ্গল 50 কোটি টাকা টিম করেছে তার ক্রেডিটটা নিতুদা, নাহলে ইমামি জীবনে দেবে না। নিতুদা রোজ গিয়ে টিক 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 করে তবেই টাকাটা জোগাড় হয়েছে। আজকে নিতুদা নিজের জন্য বিন্দু মাত্র এটা করে না। এই যে এত টাকার টিম, এতগুলো ফরেনার, এটা কিন্তু করেছে সেই অস্কার ব্রুজো। আমি আগের দিনও এটা বলেছিলাম, এখন আবার বলছি, অস্কার ব্রুজো একটু কম কথা বলুন। অস্কার ব্রুজো কালকে ফাইনাল, পরশু সেমিফাইনাল, আমি 8 তারিখ থেকে দেখছি, আমি অনলাইনে দেখছি, এসব বলার দরকার নেই, জাস্ট শাট আপ। আজকে মিডিয়া করার দরকার নেই। দেয়ার শুড বি আ গ্যাগ অ্যাজ ফার অ্যাজ ইস্ট বেঙ্গল প্লেয়ার্স অ্যান্ড কোচ ইজ কনসার্ন ফর দ্য টাইম বিং। যত মিডিয়া বলবে তত প্রভোগ করবে। আজকে যদি আমি দেবাশিসের জায়গায় হতাম, আমি যদি দেখি অস্কার ব্রুজো কথা বলছে, আমি তাকে প্রথম জিজ্ঞেস করতাম, ভাই তোমার টিম তো 6টা ম্যাচে 6টা হারে, বলে আরো দুটো প্রভোগ করার প্রশ্ন করতাম। দ্যাট ইজ দ্য জব অফ দ্য মিডিয়া। ডোন্ট টক। সে ইস্ট বেঙ্গল ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করাটা বাধ্যতামূলক, আর ছাড়া মিডিয়ার সাথে বেরোবার সময় কথা, বাইরে ঢোকার সময় কথা, হ্যান কথা ত্যান কথা বলো না। অ্যাবসলিউট মিডিয়া গ্যাগ। Just focus on play. This is the worst situation for the club. And আজ এই মুহূর্তে overnight get a mental conditioning coach or a psychologist with the team. I don't think the players are mentally there. I don't think there is a mental psychologist. এটা অস্কার ব্রুজোর কাজ না। অস্কার ব্রুজো এটা করতে পারবে না। প্লেয়ারদের সাথে একটা মনস্তত্ত্ববিদ রাখা, একটা মেন্টাল কন্ডিশনিং কোচ রাখা অ্যাবসলিউটলি ইমার্জেন্সি অ্যাজ ফার অ্যাজ ইস্ট বেঙ্গল ইজ কনসার্ন। এবং সত্যি 6টা ম্যাচে 6টা হার, আমরা জানি না ইস্ট বেঙ্গল এখান থেকে কোথায় যাবে। বড়িয়াদা একটা প্রশ্ন নাও বিফোর আই ক্লোজ দ্য শো এন্ড আস্ক দ্য লাস্ট কোয়েশ্চেন। দেবু দত্ত সুপার চ্যাটে উনি আমাদের 100 টাকা দিয়েছেন। হি ইজ রাইটিং, ভেবেছিল আনোয়ারকে নিয়ে মোহনবাগানের ব্যালেন্স ভাঙবে, নিজেরাই পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে, এরকম হয় বুঝলে বাবা নিতে, বলে নিতু তাকে দুটো গালাগাল দিয়েছে। দ্যাটস ওকে, লেটস মুভ ইট দ্য লাস্ট পার্ট। আনোয়ার আলী, আমরা 4 জন শুধু না, আমরা অল অফ আস ইন রেড স্পোর্টস এগেইন সে দিস, Anwar Ali is still one of the best, if not the best defender in India, ভারতীয়দের মধ্যে। সো আজকে যদি কোনো ক্লাব, আজকে যদি মোহনবাগানকে এই অপশনটা দেওয়া হয় আনওয়ারকে ফেরত দেবে, মোহনবাগান লাফিয়ে পড়ে ফেরত নেবে। মেক নো মিস্টেক অ্যাবাউট ইট। সো আনওয়ার আলী অ্যাজ আ প্লেয়ার, কোনোদিনও কেউ যদি বলে আনওয়ার আলী বাজে প্লেয়ার, ভুল কথা। নিতু দ্বারা আনওয়ার আলীকে আনার যে চেষ্টাটা করেছিল সেটা লিগাল একটা ব্যাপার। এই যে একটু আগে আমাকে একজন বলছিলেন যে আপনি তো এত আইন বোঝেন ইত্যাদি, কেন কথা বলছেন না, আপনি তো ডিআরআর রুলিংটা নিয়ে কথা বলতেই পারেন। অফকোর্স ডিআরআর রুলিংটা নিয়ে কথা বলতে পারি। ফিফা কি বলেছিল, ফিফা লিগাল কাউন্সিলের স্টেটমেন্টটা কি ছিল, আপনি যদি ফলো করে থাকেন তাহলে আপনিও নিশ্চয়ই জানবেন যে ফিফা লিগাল কাউন্সিলের স্টেটমেন্টটা কি ছিল। এমিলিও গার্সিয়া সিলভেরো এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন যে ফিফা একটা গ্লোবাল কনসালটেশন ডায়ালগ তৈরি করবে বা খুলবে। বাট একবারও কিন্তু বলেনি যে আইনটা পাল্টে গেছে, বলেনি। আনওয়ারের যে সময় ঘটনাটা ঘটেছে তখন যে আইনটা ছিল এক্স্যাক্টলি সেই আইনের বেসিসে পিএসসি হিয়ারিংটা হবে, এটা একদমই পাল্টে যায়নি। এটাই নিয়ম, এটাই আইন, এটাই কানুন। সো নিতু দ্বারা চেষ্টা করেছে এবং আগামীকাল কি হবে সেটা দেখতে হবে। অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, এই অবস্থায় যদি আনওয়ার ব্যান হয়ে যায় তাহলে আরো প্রবলেম। ট্রান্সফার ব্যান হয়ে যায়, নো ক্লেটন সিলভা, তুমি তো ক্লেটন সিলভাকে সরাতে চাও, হিজাজি মাহেরকে হয়তো ছেড়ে দেবে। রাহুল এই প্রশ্নটা টেক ইট, অগ্নি টেক ইট, দেবাশিস টেক ইট। সাপোজ
Suppose there is a transfer ban on East Bengal and it is ratified by the High Court on November 8th. Where does East Bengal go? Where does East Bengal go? I'm alarmed. I'm alarmed যে এখান থেকে ইস্ট বেঙ্গল কোথায় যাবে। 6টা খেলায় 6টা হার, তার সাথে যদি আনোয়ারের ব্যান হয় এবং ট্রান্সফার ব্যান হয় ইস্ট বেঙ্গলের উপরে, আই ডোন্ট নো, প্লাস প্লাস মনিটারি ফাইন যেটা ইস্ট বেঙ্গলের উপর আসতে পারে। যদি মনিটারি ফাইন এর সাথে এসে যায়, এমনিতেই স্পন্সর বা ইনভেস্টর টাকা দিতে চাইবে না। সেই ইনভেস্টরকে তুমি যদি বলো এখন আরো 8-10 লাখ কোটি টাকা খরচা করো ফর কম্পেনসেশন, I honestly don't know where this club is headed. It is a dangerous situation for the club. ফ্যানদের এই সময় ক্লাবের সাথে থাকাটা মাস্ট, বাট অ্যাজ আ ফুটবল সাপোর্টার I want East Bengal to come out of this, but I find it very problematic. এবং যারা একটু ফুটবল বোঝেন, যারা ফ্যান, তারা একদম যথাযথ লজিক্যাল ট্যাকটিক্যাল প্রশ্নগুলো তুলছেন কমেন্টসে। একজন যেমন লিখেছেন, ইস্ট বেঙ্গল জিকসনকে কেন এত বেশি দাম দিয়ে নিয়েছে জানি না, যেখানে সল সৌভিক ওই রোলটা প্লে করতে পারেন। ইস্ট বেঙ্গলের মিডফিল্ড মেজর ইস্যু, আপুইয়া বা থাপার মতো কাউকে একটা লাগবে, সুরেশের মতন প্লেয়ার লাগবে, বোথ সল জিকসন আর স্লো। এই প্রশ্নগুলো তো রয়েছেই। বড়িয়াতে যেটা জিজ্ঞেস করলো দেবাশিস দা, সেটাই আমার শেষ প্রশ্ন হবে লাইভে। আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি। তুমি যদি আজকে একজন স্পন্সরার হতে, তুমি যদি একজন ইনভেস্টর হতে, তোমাকে যদি আমি বলতাম ভারতবর্ষের এই মুহূর্তে সেরা ডিফেন্ডার ব্যান, ট্রান্সফার উইন্ডো বন্ধ, হেভি মনিটারি ফাইন, হেভি কম্পেনসেশন, তুমি বাকি সিজনটার জন্য আর ইস্ট বেঙ্গল ইনভেস্ট করতে? তোমার পায়ে পড়লেও করতে? টাফ কোশ্চেন। আমি হলে ডেফিনেটলি করতাম না, কেননা দেখো, যেখানে আমি টাকাটা লগ্নি করছি রিটার্ন পাওয়ার জন্য, মানে যে কোনো ইনভেস্টার আজকে আজকে যদি তুমি পড়শি ক্লাবে দেখো, সেখানে শুধুই সাফল্য, কিন্তু এখানে ব্যর্থতা শুধু এক মরশুম 2 মরশুম নয়, ব্যর্থতা কিন্তু জবের থেকে ইস্টবেঙ্গল আইএসএল এ গেছে, টবের থেকে শুধুই ব্যর্থতা। এমন নয় যে ইস্টবেঙ্গল 6-এ শেষ করেছে, 7-এ শেষ করেছে, 8-এ শেষ করেছে। জাস্ট লুক এট দ্য পাস্ট 4 বছর, একটা মরশুমও আশানুরূপ কিছু করেনি ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও ইমামি যে পরিমাণ অর্থ ঢেলেছে, যে টিমটা বানিয়েছে বছর, কেউ বলতে পারবে না এবারে ইস্টবেঙ্গল টিমটা খারাপ। প্রতিটা পজিশনে কিন্তু ভালো ভালো প্লেয়ার এনে দিয়েছে, যা চেয়েছে, যা দরকার একটা ভালো টিমের, সেইগুলো করেছে। তা সত্ত্বেও যদি টিমের এই হাল হয়, ডেফিনেটলি স্পন্সররা, ইনভেস্টররা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে। ইমামি যে এখনো ইস্টবেঙ্গলের পাশে আছে, থ্যাঙ্কস টু দেম। কেননা তবে এভাবে যদি চলতে থাকে, পরের মরশুমে ইমামি থাকবে কিনা সেই নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন আছে, অন্তত আমি মনে করি। এইরকম পারফরমেন্স যদি ইস্টবেঙ্গলে চলতে থাকে, ইমামি পরের মরশুমে থাকবে কিনা বড় সড়ো প্রশ্ন চিহ্ন থাকবে। রাহুল, যেটা লাস্ট প্রশ্নটা করার আগে আমি বলছিলাম, সেম প্রশ্ন যদি তোমায় করি, যে এক পজিশনের জন্য একাধিক প্লেয়ার, এবং এখানে জিকসন সিং কেন, মানে সল আর সৌভিক যেখানে একই রোল প্লে করতে পারে, মিডফিল্ডে আপুইয়া বা থাপার মতন কাউকে একটা লাগবে। প্লাস রাহুল, আমি চাই যে ধরো 8ই নভেম্বর বড়িয়াতে যেটা বললো, বড়িয়াতে রেজড অ্যান অ্যালার্ম, রাইটলি সো, ট্রান্সফার ব্যান, হেভি ফাইন, আনোয়ার আলীর ব্যান। তুমি যদি ইস্ট বেঙ্গলের সাপোর্টার হতে, এইখানে বসে কি এখন এই মুহূর্তে এই লাইফটা দেখতে দেখতে 6টা ম্যাচ 6টার হারের পর তোমার কি হাত পা কাঁপতো না রাহুল? উড ইউ হ্যাভ স্টিল সাপোর্টেড ইস্ট বেঙ্গল? আমি জানি ইউ উইল ডাই এন ইস্ট বেঙ্গল, মানে উই উইল অল ডাই এন ইস্ট বেঙ্গল ফ্যান, যারা ক্লাবটাকে সাপোর্ট করেছি, ভালোবেসেছি, আমৃত্যু ইস্ট বেঙ্গল থাকবো। কিন্তু তোমার কি একবারও হাত পা কাঁপবে না রাহুল ইস্ট বেঙ্গলের ফ্যান হিসেবে, যে সত্যি এই ক্লাবটার, বাকি আইএসএল তো ছেড়ে দাও, পরের সিজনের ভবিষ্যৎ কি? অবভিয়াসলি, মানে সত্যি কথা বলতে গেলে অ্যাজ আ ফ্যান আই উড স্টপ ড্রিমিং অ্যাবাউট টপ 6। তখন আমাদের একটাই আশা যে এবার টপ 9 এর মধ্যে অ্যাটলিস্ট একটা সম্মানজনক জায়গায় শেষ যাতে করা যায়। কারণ যদি সত্যি কথা, যদি মনিটারি ফাইন হয়, আনোয়ার আলী ব্যান হয়, ট্রান্সফার উইন্ডোতে যদি ব্যান হয়, তাহলে দেয়ার ইজ নো ওয়ে ফরওয়ার্ড ফর ইস্ট বেঙ্গল, টু বি অনেস্ট। কারণ এই টিমে ক্লিটন, সিলভা, হিজাজি মেহের আর টু সাম এক্সটেন্ট সল ক্রেসপার, হেক্টর ইয়োস্তেও, তারা যেভাবে স্লথ হয়ে পড়ছে, স্লথ প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছে, এদেরকে নিয়ে অ্যাটলিস্ট টপ 6 এর আশা করা একদমই যায় না। যদি সত্যিকারেরই যে জিনিসগুলো তুমি মেনশন করলে যদি হয়, তাহলে আমার মনে হয় এবার আস্তে আস্তে আমরা দেখতে পাবো গ্যালারিতে আরো সমর্থক কমে যাবে, আমাদের নিজেদের চ্যানেলে আরো ভিউয়ারশিপ কমে যাবে ইস্ট বেঙ্গল কন্টেন্টের। মানে all the East Bengal fans will be waiting for those glory days again, will start waiting for those glory days again. আর জিকসন সিং এর কথা যদি আসি, এই ট্রান্সফার উইন্ডোতে যখন আপুজা মোহনবাগানের কাছে চলে যায়, ইস্ট বেঙ্গলের কাছে আর কোনো অপশন ছিল না, টু বি অনেস্ট।
তুমি যদি দেখো সল ক্রেসপোর থেকে জিকসন সিং এর পজিশনটা একটু আলাদা, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, সল সেন্ট্রাল মিডফিল্ডার, সৌভিক চক্রবর্তী আর জিকসন একই পজিশনের প্লেয়ার, বাট জিকসন একজন ন্যাশনাল টিমের প্লেয়ার। কেরালাতে তিনি যেটা খেলেছেন সেটা দেখেই তাকে আনা হয়েছে ইস্ট বেঙ্গলে, বাট এখনো পর্যন্ত সেটার সেটা এখনো পুরোপুরি সেভাবে রেপ্লিকেট করতে পারেনি সেই পারফরমেন্সটা, টু বি অনেস্ট। আর তুমি যদি বলো জিকসন সিং এর আপুইয়ার পর আর কোনো অপশন ছিল না, তো ইস্ট বেঙ্গলের আর কোনো অপশন ছিল না, সেই জন্য জিকসন সিং এর শেষ অপশন। কারণ দল গড়ার পাশাপাশি না একটা ওই জিনিসটাও থাকে আমাদের ময়দানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে বাজার গরম করা প্লেয়ার আনার, তো সেইটা করার জন্য হয়তো এনেছিল। আরেকটা অপশন ছিল বিভিন মোহনার, কেরালা ব্লাস্টার্সেরই, জিকসন সিং এর থেকে আমি বলবো বেটার প্রসপেক্ট, বাট কেরালা তাকে ছাড়তে রাজি ছিল না, কারণ অবভিয়াসলি সেটা তাদের ইয়ুথ প্রসপেক্ট যেহেতু, ইস্ট বেঙ্গলের কাছে জিকসন সিং ছাড়া এই ট্রান্সফার উইন্ডোতে আর কোনো অপশন ছিল না। এবং জানেন তো এই আলোচনাটা করতে করতে একটা জিনিস খুব পরিষ্কার, দেবাশিস দা যেটা বললো, ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো টিম বানিয়েছে এবং আমি সম্পূর্ণ সহমত দেবাশিস দার সঙ্গে। প্রত্যেকটা পজিশনে প্লেয়ার রয়েছে, কিন্তু একসাথে এরকম হয় দেখবেন একটা সিজনে সবাই অফ ফর্মে, কেউ ভালো খেলছে না সেরাটা, এবং পরপর ম্যাচ হারতে হারতে মনোবল তলানিতে গিয়ে ঠেকছে, স্লো হয়ে যাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে সেটা রিফ্লেক্ট করছে, এইটা একটা সমস্যা। সেকেন্ডলি দেখুন জিক্সার আগের সিজনে ভালো খেলেছে, দেবাশিস দা বলে হিজাজি মেহের যে পারফরমেন্সটা করেছে আগের সিজনে তার 1%ও সে রেপ্লিকেট করতে পারেনি। এটাতে নিতুদারও কিছু করার নেই, কার্লস কোয়াদ্রাতেরও কিছু করার নেই, অস্কার বুজোরও কিছু করার নেই। কনসিস্টেন্টলি একটা টিম খারাপ খেলছে। বড়িয়াদার কাছে আমি আসবো। বড়িয়াদার লাস্ট কমেন্ট বিফোর উই এন্ড দিস লাইভ, বিকাশ মুখার্জি সুপার চ্যাটে 100 টাকা দিয়েছেন, বলছেন আনোয়ার আলী's legal issues have disturbed East Bengal's dressing room and hence the rest of the players are unwilling or don't find any motivation to play. I don't agree with this, কারণ every player is getting salary, every player is getting fee. একটা প্লেয়ার লিগালি ডিস্টার্ব বলে গোটা ড্রেসিং রুম ঘেটে গেছে, সেটা হয়তো আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। ইউ উইল বি এবল টু সে ইট বেটার। আমরা এই লাইভে একদম ডিটেলে পোস্টমর্টম করেছি বড়িয়াদা, উই হ্যাভ কাট ওপেন দ্য বডি। লেটস এন্ড দিস লাইভ অন অ্যান অপটিমিস্টিক নোট। বড়িয়াদা, ইউ আর অ্যান আর্ডেন্ট মোহনবাগান ফ্যান, তুমি একদম প্রকাশ্যে স্বঘোষিত মোহনবাগান সমর্থক, কিন্তু তা সত্ত্বেও তুমি প্রত্যেক দিন বলো, প্রত্যেকটা লাইভে বলো, ভালো ইস্ট বেঙ্গল না থাকলে ভালো মোহনবাগান হবে না। সো লেটস এন্ড দিস অন অ্যান অপটিমিস্ট, ক্যান উই এন্ড দিস অন অ্যান অপটিমিস্টিক নোট বড়িয়াদা? এর থেকে খারাপ তো আর কিছু হবে না। 6-0 8ই নভেম্বর যদি কম্পেনসেশন হয়, ফাইন লাগে, আনোয়ার ব্যান হয়, ট্রান্সফার উইন্ডো ব্যান হয়, ইস্ট বেঙ্গল ইজ ডুমড। স্পন্সর প্রবাবলি উই ডোন্ট নো, ব্যাক এগেইনস্ট দ্য ওয়াল। What can be the turnaround factor? What can be done? Let's end this on an optimistic note at least. That's a very difficult question to answer, but I will try. প্রথমত আমি মোহনবাগান সমর্থক হিসেবে লাইভ করি না, কোনোদিন করিনি, করবও না। আমি ফুটবল অ্যানালিস্ট হিসেবে বা সাংবাদিক হিসেবে লাইভ করি। যখন শো করি তখন মোহনবাগান সমর্থক, ইস্ট বেঙ্গল সমর্থক, ইন্ডিয়া সমর্থক এসব ভেবে করি না। প্রথম কথা, অস্কার ব্রুজো ওই ধরনের ফার্স্ট কি আমরা টপ 2 এই ধরনের রিডিকুলাসলি ফ্লিপেন্ট কমেন্ট বন্ধ করুন। এগুলো সাপোর্টারদেরকে প্রভোক করে দেয়, যে কোচ বলছে টপ 2-র কথা কেন ভাবছেন না? আরে ভাই, 6টা ম্যাচে হেরে গেছে, টপ 2 মানে কি? সো ইউ হ্যাভ টু বি রেস্ট্রেইনড, নাম্বার 1। অপটিমিজমের জায়গাটা কোনখানে? অপটিমিজমের জায়গা একটা দুটো আছে। অপটিমিজমের জায়গা তুমি যদি অ্যাকচুয়ালি দেখো, জামশেদপুর ম্যাচটা ডিকোড করো, ডার্বিটা ছেড়ে দাও, ডার্বিটা ওয়াজ হরিবল। আজকের ম্যাচটা ডিকোড করো, ইস্ট বেঙ্গল ডিড নট প্লে লাইক লুজিং। সো ইয়েস, এভরিথিং দ্যাট কুড হ্যাভ গন রং ইজ গোয়িং রং। ইট হ্যাপেন্স টু টিমস। ইট হ্যাজ হ্যাপেন্ড উইথ ইন্ডিয়া 2011, 2012, 4টে টেস্ট ম্যাচ 0-4, 4টে টেস্ট ম্যাচ 0-4। রোজ মাঠে যেতাম, 3 দিনে হেরে চলে আসতো, রোজ রাগ হতো। দেবাশিস ছিল বোধহয় আমার সাথে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অ্যাবসলিউটলি রেগুলার মাঠে যেতাম, ভাবতাম আজ ইন্ডিয়া ফাইট করবে, ফাইট হতো না। পার্থের মতন জায়গায় মানে 1.5 দিনে খেলা, 3 দিনে খেলা শেষ হয়ে যাচ্ছে, ফাইট হচ্ছে না। and it is a very difficult thing for a fan to even adjust to, but that is what sport does. ওই 2011-12 কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল বিরাট কোহলির আন্ডারে অস্ট্রেলিয়া থেকে টার্ন অ্যারাউন্ড। তারপর যদি তুমি দেখো, ইন্ডিয়া ওভারসিজ ইজ এ ডিফারেন্ট স্টোরি। দেন হ্যাঁ, অস্ট্রেলিয়া এসেছে, অগ্নি এই দিন নয়, আরো দিন আছে, এদিন নিয়ে যাবে সেদিনের কাছে। ইউ হ্যাভ টু বিলিভ। স্পোর্ট টেস্টস ইউ, sport challenges you. Every loss is a lesson, because every loss leads you to success. That's what sport teaches you. Sport teaches you how to lose. It does not. আমার সেদিনকে ভ্যালেরি অলম্যান বলছিলেন, I find it more difficult to deal with success than deal with failure. Success is easy to deal with, difficult to deal with. Failure is easy.
আমরা তো জানি একটাই কার্ভ ওপরের দিকে। আজকে ইস্ট বেঙ্গলের জন্য দ্য বেস্ট থিং টু হ্যাপেন, গো আউট অফ ইন্ডিয়া, গো টু ভুটান, গেট আউট অফ দিস প্লেস, গিয়ে এএফসি ইজ ইয়োর টাইম টু রিগ্রুপ। প্লেয়ারদেরকে এক একজনকে একটা সাদা কাগজ দিয়ে দেওয়া উচিত, বলা উচিত তুমি যে ক্লাবটার জন্য খেলছো সেই ক্লাবটা সম্বন্ধে কি মনে করো আমায় লিখে দাও। আই নিড টু সি দ্যাট। প্রথম মেন্টাল কন্ডিশনিং কোচ অ্যাপয়েন্ট করো, এক্ষুনি করো, এক্ষুনি অ্যাপয়েন্ট করো। ইট ইজ নট অ্যাবাউট স্কিল, ইট ইজ ইন দ্য মাইন্ড, ইট ইজ 100% in the mind, and thereafter starts the comeback. And don't play for the top two. Play every match as one match, just one match. মোহনবাগান, মোহামেডান কি কেরালা, ABCD যতগুলো খেলা, টেক দেম অ্যাজ ওয়ান অফ গেমস। যেরকম লক্ষ্মণ দ্রাবিড়ের পার্টনারশিপ, 5 ওভার 5 ওভার 5 ওভার, একটা সেশন একদিন। টেক ইন্ডিভিজুয়াল গেমস অ্যাজ ইন্ডিভিজুয়াল গেমস। অগ্নি, there is always a second chance. আজকে রাত্রিরে তোমার মনে হবে the world has come to a standstill। যখন আমার বাবা মারা গেছিলেন তখন আমার মনে হয়েছিল এবার, he was 57 years old, my world has finished. It did not finish, I still survived, my mother survived, everybody survived. The world doesn't come to an end. This will not come to an end for East Bengal also, but this will challenge you to the core. যখন আমার সম্বন্ধে 100টা মিথ্যে কথা বলা হয়েছিল, রোজ আমার সম্বন্ধে 1 লক্ষ টুইট হচ্ছিল, I thought এবার তো আত্মহত্যা করা উচিত, my world has come to an end. It did not come to an end. I could write band, I could come back, and tell my story and prove my point and show the world that what I stand for. East Bengal will also have an opportunity. Believe me, sport gives you an opportunity, and that is why sport is sport. আজ রাত্রে যখন ফ্যানরা ঘুমোতে যাবেন তারা মনে করবেন আর তো শেষ, কাল সকালে সূর্য উঠবে। There will be a different tomorrow. You have to believe that the tomorrow is different. You have to believe that we can. I hope East Bengal does that. এবং দ্য শশাঙ্ক রিডেম্পশন আমার খুব প্রিয় একটা ছবি, সেখানে একটা সংলাপ ছিল, সেটা দিয়ে লেটস এন্ড টুডেজ লাইভ। সেখানে একজন ভদ্রলোক বলেন একজন ভদ্রলোককে, হোপ ইজ আ গুড থিং রেড, প্রবাবলি দ্য বেস্ট অফ থিংস, and no good thing ever dies. Let's hope for a better tomorrow for East Bengal. Thank you so much for watching.